আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যতই টাকা পয়সা দিয়ে আপনি জমি কেনেন না কেন, দলিলে যদি আপনি এই ধরনের ভুল করেন, আপনার দলিল কিন্তু টিকবে না, বাতিল হয়ে যাবে। বাতিলের যে কারণগুলো কোর্ট কিন্তু এগুলো সবসময় জানে যে কী কী কারণে আদালত থেকে আপনার জমি দলিল বাতিল হয়ে যাবে। যেভাবেই ফ্রেশ টাকা দিয়ে কিনেন, সঠিকভাবে কিনেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই ভুলগুলো আপনি দলিলে করেছেন। তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে যে যদি জমির দাতা সে যদি নাবালক হয় এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়। অনেক ক্ষেত্রে ফ্যামিলির লোকজন পলিটিক্স করে। আপনি একজনের কাছে জমি কিনছেন, বা দালাল ধরে কিনছেন, বা ভায়া ধরে কিনছেন, বা এজেন্সি ধরে কিনছেন, তখন আপনি জানেন না ওই ব্যক্তিকে, ওই পরিবার সম্বন্ধে। তো আপনাকে বললো ঠিক আছে আমি লিখে নেই, কিন্তু সেই সময়ে ডাক্তার থেকে সে সার্টিফিকেট প্রাপ্ত যে নভেম্বর মাসে এই জনাব রসুল সাহেব তার মস্তিষ্কে সমস্যা থাকে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাকে ডিসেম্বরে গিয়ে জমিটা দলিল করে দিল। সে আগে থেকে গত 10 বছর যাবৎ সে হচ্ছে জমির তার এই ডাক্তার সাইকিয়াট্রির একটা আছে, প্রেসক্রিপশন আছে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাথার অসুখ থাকে। আপনি ডিসেম্বর মাসে কিনে নিলেন জমিটা, কিন্তু জমিটা বিক্রি হওয়ার পর তারা কিন্তু সবাই উপস্থিত ছিল, দেখলো, তারা টাকা গুনে নিল, আপনাকে মিষ্টি খাওয়াইলো। তারপর কিছু সময় গিয়ে তারা বলল যে হচ্ছে এই জমিটা ভুল বুঝে নিয়ে নিছে তাকে। তা আমরা জানি না কোথায় তাকে পাইছে, কোথায় থেকে ধরে গিয়ে তাকে নিয়ে নিছে, এবং তাদের কাছে সার্টিফিকেট আছে যে সে প্রতি গত 10 বছর যাবৎ সে প্রতি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তার মাথার সমস্যা থাকে। তো আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। এবং আরও কিছু বিষয় আছে যে আপনি হচ্ছে যদি নাবালকের কাছ থেকে নেন, সেটাও নেওয়া যাবে না। 18 বছর কম হলে কোনোভাবেই নেওয়া যাবে না। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় বলি। পক্ষ পরিচয়, দলিল গ্রহীতা এবং দলিল দাতার সঠিক হইতে হবে। নাম, ঠিকানা, এনআইডি নম্বর, এটা যদি ভুলে হবে না। এখন আপনাকে করিম সাহেব দিল, তার এনআইডি কার্ড জাল, একটা এনআইডি কার্ড দিয়ে সে দিল, আপনি তো এনআইডি কার্ড পরীক্ষা করতে যাবেন না। তো এক্ষেত্রে কাজ হচ্ছে, আপনি জমি কিনতে গেলে, আপনি একটা বাড়ি করবেন, মার্কেট করবেন, বা আপনি প্রবাসী থাকেন, অনেক টাকা দিয়ে কিনছেন, সেক্ষেত্রে আপনার কষ্টের টাকা, আপনার উচিত হবে সমস্ত কাগজপত্র একখানে করে একজন ভালো উকিলের সাথে কাগজটা দেখানো। 2, 4, 5টা সার্ভিস থাকে জমি কেনার ক্ষেত্রে। রেকর্ডের মালিকানা যাচাই, দলিলের মালিকানা যাচাই, ক তফসিলভুক্ত কিনা, সরকারি স্বার্থ আছে কিনা, মর্টগেজ আছে কিনা, তার এনআইডি কার্ড সঠিক কিনা, সমস্ত একটা টোটাল সার্ভিস থেকে থাকে, ভালো উকিলরা দিয়ে থাকে। ভালো শহরের ভালো উকিলের কাছে যাবেন, আমাদের কাছেও নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা যোগাযোগ করব। তো এটা চেক করলে আপনি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এই টাকাটা বাঁচানোর জন্যই মানুষ 1-1.5 কোটি টাকা বিপদে ফেলে, যেটা কোনোভাবেই সমুচিত না। তারপর আপনার হচ্ছে প্রস্তাবিত জমির পরিমাণ ও বিক্রয় মূল্য, এটা আপনাকে ঠিক দেখতে হবে যে আপনি জমির দাম, আপনি অনেক ক্ষেত্রে কী করে যে প্রস্তাবিত জমির হচ্ছে দাম 90, ওই জমিটা কিনতেছেন 90 লাখ টাকার দাম, আপনাকে বলতেছে আপনি 50 লাখ টাকা উঠান, অল্প উঠান, খুবই কম উঠান, যেন আপনাকে রেজিস্ট্রেশন ফিস কম দেওয়া লাগে। কিন্তু এটার অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো এখানে বলতে গেলে আবার আর একটা ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমি সিম্পলি বলি, 90 লাখ টাকা হলে আপনি কাছাকাছি উঠাবেন, 70 এটা ঠিক আছে, কিন্তু 40-45 উঠাবেন, অর্ধেক উঠাবেন, এর অনেক রকমের ব্যাড ইফেক্ট আছে, না উঠানোই ভালো। তারপর আপনার কাজ হচ্ছে বায়না দলিল যদি হয়ে থাকে, প্রথমে অনেকেই তো অনেকগুলো টাকার ব্যাপার, প্রথম চিন্তা করে যে আমি বিক্রেতাকে ধরে রাখি, আমার হাতে এখন টাকা নেই, আমি 3 মাস পর কিছু টাকা পাবো। তো বায়না দলিল আপনি টাইম লিমিট নিয়ে নেবেন যে 3 মাসের মধ্যে আপনাকে টাকা শোধ করতে হবে, এবং বায়না দলিলে কত টাকা তুলছেন, কত টাকা পরে দিবেন, সমস্ত কিছু ডিটেইলে থাকতে হবে। তারপর শর্তের বর্ণনা, দাতার মালিকানার ভিত্তি দলিল মূল্য হলে পূর্ব দলিলের নম্বর, তারপর দলিলের তারিখ, পর্চা, খতিয়ান সমস্ত ঠিক থাকতে হবে। যিনি দলিল দাতা তার যে ডিটেইল থাকে দলিলের মধ্যে, দরকার হলে দলিলটাও একজন আপনি কাগজপত্র তাকে দেখাবেন, এবং যে দলিল লেখককে তৈরি করে নিচ্ছেন সেটাও উকিলকে দেখাইতে হবে। কারণ ওখানে আপনার একটা এদিক থেকে সেদিক হলে, আপনার ম্যাপ ঠিক আছে, আপনার হচ্ছে অন্য জায়গায় একটা চৌহদ্দি ইচ্ছা করে ভুল দিয়ে দিছে। আপনি অনেক ব্যক্তি এরকম ঠকার শিকার হয়েছে যে জমি কিনছে, সামনের অংশ একটা জমি 30% সামনের অংশ কিনছে, তাকে দেখাইছেও সামনেরটা, আপনার পিছনেরটা দিয়ে দিচ্ছে, কারণ সে চৌহদ্দিটা বুঝে নেই, সে ম্যাপটা বুঝে নেই। এগুলো তো আপনি বুঝবেন না, আপনার জীবনে তো আপনার তো মাসব্যাপী জমি কিনেন, আপনি বছরে 3 বছরে একটা জমি কিনেন, বা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা জমি কিনেন। কিন্তু আমরা যারা এই লাইনে আছে তারা তো প্রতিদিনই 2টা, 3টা, 5টা জমির কাগজ দেখি, তো আমরা এগুলো বুঝি। তারপর দলিলে প্রস্তাবিত জমির তফসিল, জেলা উপজেলা রেজিস্ট্রি অফিস, মৌজা, খতিয়ান, কাগজ, জমির শ্রেণীর বর্ণনা ক্লিয়ারলি থাকতে হবে। যা কিছু আছে জমির বর্ণনা সমস্ত কিছু ডিটেইলে থাকতে হবে। দলিল দাতা দলিলের উপর ডান পাশে নিচ থেকে উপরের দিকে টিপসই করবেন, এবং
পৃষ্ঠায় যদি সই করেন আরও ভালো হয়, মানে প্রত্যেকটা দলিলের এই যে পৃষ্ঠার উপর থেকে এই পাশ থেকে এই পাশে লম্বালম্বিভাবে তার সিগনেচার থাকবে। এগুলো আপনাকে নিশ্চিত হতে হবে। টাকা আপনার, দলিল আপনার, জমি আপনার, আপনাকে ঠিকমতো নিতে হবে, আর কেউ এখানে দেখবে না। তারপর দলিলদাতার নিজে শেষ পৃষ্ঠায় দলিল লেখক স্বাক্ষর করেন এবং সাক্ষী স্বাক্ষর করবেন। দলিল লেখকের যে স্বাক্ষরের জায়গা আছে, সাক্ষীর যে স্বাক্ষরের জায়গা আছে, আপনি প্রত্যেকটা নিজেও, অনেকে একজনের হাতে দায়িত্ব দিয়ে চুপ করে বসে থাকে যে আমার ছোটো ভাই সব বোঝে, আমার শ্বশুর সব বোঝে, ঘন্টা বোঝে, কিছুই বোঝে না। পরবর্তীতে গিয়ে আবার আপনাকে আদালত দৌড়তে হবে। আপনি জমি দেখবেন আপনি ঠিকই কিনছেন, পরে দেখবেন যে আরেকজন এসে আপনার নামে নামজারি করে নিয়েছে, কারণ আপনি সমস্ত কিছু দেখেন নাই। সাক্ষীর ঘর, দলিল সম্পাদনকারী, শনাক্তকারী, সবার আইডি নম্বর, যার যার নাম সমস্ত ক্লিয়ারলি থাকতে হবে। দলিলে যতদূর সম্ভব কাটা, ঘষা মাজা, অস্পষ্টতা এড়া হবে। ভুল ত্রুটি, ঘষা মাজা হলে লাইন বা শব্দের কমে উল্লেখ করে দলিলের কৈফিয়ত লিখে দলিল লেখক তার নিচে সই করে। যদি কোনো কারণে ঘষা মাজা, ওভার রাইটিং হয়ে যাও, সেখানে তিনি কৈফিয়ত লিখবেন কী কারণে হলো, এবং দলিল লেখক এখানে সিগনেচার করে সত্যায়িত করে দেবেন যে না, দলিলটা আমি করছি, এটা ভুল হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশ করে ট্রাই করবেন। একটা দলিলের যতগুলো স্ট্যাম্প লাগে এটা 1000 টাকার বেশি না। তো যদি ভুল কোনো কারণে হয়ে যায়, আপনি 1000 টাকা ফেলাই দিবেন, আপনি নতুন করে আবার স্ট্যাম্প কিনতে বলবেন যে দলিল লেখক সাহেব ওই 1000 টাকা আমি এক্সট্রা দেবো, আপনি ওটা বাদ দেন, আপনি আবার স্ট্যাম্প কিনেন না, আবার লেখেন এই ঘষা মাজা আমি চাই না। আপনি 101 নম্বর দাগ নম্বর, কোনো কারণে ঘষা মাজার কারণে এটা 110 হয়ে গেছে। আপনার সব ঠিক আছে, বাকি সব কিছু আপনি টাকা দিচ্ছেন, দলিল দাতা ঠিক আছে, তার এনআইডি কার্ড সব ঠিক আছে, কিন্তু 101-এর জায়গায় 110 হয়ে গেছে। উনি বলেছেন আমি ঘষা মাজা করে দিই, আপনি সেটা শুনলেন, 1000 টাকা বাঁচলেন। পরে গিয়ে ওই ব্যক্তি জানে যে এখানে আইনের দুর্বলতা আছে, সে বললো যে আমি ওই জমিটা দেই নেই, আমার কাছ থেকে অন্যটা নিছে, ওটা দাগ নম্বর ভুল, কিন্তু ঘষা মাজা কিন্তু হয়ে গেছে, আপনি পড়ে যাবেন বিপদে। তার কথা কিন্তু রাইট হবে যে না, এটা ঘষা মাজার কারণে 101 হয়ে গেছে, কিন্তু এটা আসলে 110। এই ধরনের এলোমেলো যেন না হয়, ফ্রেশ করবেন। তারপর তফসিল লেখার সময় প্রত্যেক দাগের মোট জমির পরিমাণ এবং দলিলে উক্ত দাগের কাতে কত একাংশ কত সব কিছু ক্লিয়ারলি স্পষ্ট থাকতো। জমি যখন তফসিল লেখা হয়, সমস্ত জেএল নাম্বার কত, কি সিএস খতিয়ান কত, এসএ খতিয়ান কত, আরএস খতিয়ান কত, ডিটেইলে সমস্ত কিছু ক্লিয়ারলি আপনাকে লিখে নিতে হবে, কোনোটাই গ্যাপ রাখা যাবে না। কারণ একটা যদি এসএ খতিয়ান নাম্বারটা উল্লেখ করা নেই, সেটা দিয়েও ঝামেলা তৈরি হতে পারে। মানুষ সব দিক দিয়ে ক্রিমিনাল হয়ে গেছে এখন বর্তমানে। আরও কিছু বিষয় আছে, যদি আপনি দলিল সম্পাদনের সময় জমির তফসিল সতর্কতার সাথে যদি না লেখেন, তো সেক্ষেত্রে আরেকটা কথা এখানে বলা আছে যে এখানে যদি আপনার পাশের কোনো জমিওয়ালা, সে যদি ওই জমির তফসিল আগে থেকেই সে ওখানে সাইড থেকে নিয়ে গিয়ে থাকে, যে আমি ওই জমির তফসিল নাম্বার আগে লিখে দিয়েছি, আপনাকে বললো যে না আপনি যেটা এটা আমরা পাশের জমিওয়ালা, তার কাছে সে আগে ওইটা লিখে নিছে, এবং আপনাকে আবার আরেকটা তার জমির তফসিল নাম্বার লিখে দিছে, এ ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। তখন কি হবে, এই দলিলের যে আংশিক সংশোধন, ভ্রম সংশোধন, এসব সংশোধনের জন্য আপনাকে আবার আদালতে দৌড়াতে হবে। তো এগুলো খুব সাবধান থাকতে হবে। একজন অভিজ্ঞ দলিল লেখক দ্বারা এবং তাদের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স পার্সন দ্বারা আপনাকে সব কিছু লিখে নিতে হবে। এখন দলিল লেখক দেখবেন যে একদম ছোটোখাটো এই ছেলে পেলে দিয়ে এগুলো কাজ সারায় নেয়, তুমি টাকাটা জমা দিয়েছো ব্যাংকে, তুমি এটা করো, এগুলো অনেক ভুল ত্রুটি। আপনি বলবেন যে আপনি আগে সাব রেজিস্টারে ভালো মতো যাচাই করবেন যে কাকে 3 দিন ঘুরবেন, আমি কাকে দলিল করে নেবো, কোন টিমকে দিয়ে করে নেবো, পরিচিতর মধ্যে হলে যে এনাকে দিয়ে করে নেবো, দাম দর ঠিক করবেন, এবং আপনি দেখবেন যে কে বেশি এক্সপিরিয়েন্স, কারা বয়স্ক মানুষ আছে, চ্যাংড়া প্যাংড়া নাই, এই ধরনের কোনো ঝামেলা নাই, সেখান থেকে আপনি করে নেবেন। তারপর জমি ক্রয়কালে সংগৃহীত সংশ্লিষ্ট সকল দলিল, বায়া দলিল, পার্সার নকশা ফারাক নিজের সংগ্রহে রাখতে হবে, সারা জীবনে কাজে লাগবে। জমি যখন ক্রয় করবেন তার সাথে সাথে দলিল, খতিয়ান, বায়া দলিল, পর্সা সমস্ত কিছুর ম্যাপ আপনি নিয়ে নেবেন। অনেক ক্ষেত্রে অনেক দলিলদাতা দিতে চায় না। যদি 50% জমি হয়, আপনি 20% কিনেন, 40 কিনেন, 45 কিনেন, সেক্ষেত্রে সে না দিতে পারে। সে বলতে পারে যে না, আমার তো আরও এই জমি আছে, আমি পুরোটা দেবো না, আপনি এগুলোর ফটোকপি নেন। কিন্তু যদি জমি পুরোটাই আপনার কাছে বিক্রি করে, তাহলে সে কেন দিবে না? যদি পুরো জমি বিক্রি করে এবং সে কাগজপত্র না দেয়, বুঝবেন তার এখানে দুর্ভিশন দিয়ে আছে। তো সেক্ষেত্রে পুরো জমি বিক্রি করলে আপনাকে অবশ্যই পুরো দলিলের সমস্ত আগের যে কাগজপত্রগুলো আছে আপনাকে নিয়ে নিতে হবে। ভূমি ক্রয় করে রেজিস্টার দলিল বা দলিল নকল হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট ভূমি কমিশনের কাছে আবেদন করে আপনি নাম জারি করে নেবেন, এবং দলিলটা হওয়ার সাথে সাথে একটা 52 ধারার রিসিপ্ট দিবে। এটা অনেক সময় দলিল লেখক তার কাছে রাখে যে আমরা তুলে আপনাকে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে তারা রাখতে পারে, তবে আপনি এই 52 ধারার রিসিপ্টের একটা ফটোকপি আপনার কাছে রেখে দেবেন, কারণ দলিল লেখক হারায় ফেলে, সে কিন্তু দলিল তুলতে পারবে না ওই আপনার রিসিপ্ট ছাড়া। তো সেক্ষেত্রে আপনার কাছে থাকলে ঠিক আছে, আপনি হারাই ফেলছে, আমার কাছ থেকে নেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দলিল লেখকের কাছে থাকে, কারণ দলিল লেখক ছাড়া তো আপনাকে তো দলিল দিবে না।
তো কাজটা হচ্ছে যে আপনি একটা ফটোকপি নিয়ে রেখে দেবেন এবং আপনার যে যা কিছু আছে সমস্ত কাগজপত্র সহ অঙ্গীকারনামা সহ সব কিছু আপনি সময় দেখে নেবেন এবং এই বিষয়ে ফ্ল্যাট কোম্পানি দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গা কিনতেছেন, আপনি কোনো বাড়ি করার জন্য জায়গা কিনতেছেন, পুকুর কিনতেছেন, সরকারি খাদ্য বন্দোবস্ত নিতে চান, কাগজপত্র দেখাতে চান, ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, আমরা যথাসম্ভব আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।